স্বাগত জানাচ্ছি সারা বিশ্বে ঘটে যাওয়া আলোচিত সব খবর নিয়ে ভোরের কাগজের প্রতিদিনের আয়োজনে। আর পুরো আয়োজন জুড়ে বরাবরের মতোই আপনাদের সাথে আছি আমি কামরুজ্জামান আরিফ। শুরুতেই থাকছে গাজা ইসরায়েল যুদ্ধ প্রসঙ্গ। অধিকৃত গাজার পশ্চিম খান ইউনিসের আল মাউশি এলাকায় বাস্তু শিবিরে মুহুর্মুহু বিমান হামলা চালিয়েছে ইসরায়েলি বাহিনী। এতে অন্তত ৭১ জন ফিলিস্তিনি নিহত এবং ২৮৯ জন আহত হয়েছে। শনিবার গাজার স্বাস্থ্য বিভাগ সূত্রের বরাত দিয়ে আল জাজিরা এই তথ্য নিশ্চিত করেছে। হামাস ও গাজার সরকারি মিডিয়া অফিসও পৃথক বিবৃতিতে শনিবার দুপুরে এই হামলার বিষয়টি নিশ্চিত করেছে। বিবৃতিতে বলা হয়েছে, খান ইউনিসের আল মাউশি এলাকায় ইসরায়েলি বিমান হামলায় বেসামরিক প্রতিরক্ষা কর্মী সহ ৩ শতাধিক ফিলিস্তিনি আহত হয়েছেন। ঘটনাস্থলে থাকা আল জাজিরার সংবাদকর্মীদের মতে, ইসরায়েলি যুদ্ধবিমান আল নুস গোলচত্বরের কাছে বাস্তুচ্যুত ফিলিস্তিনিদের দিকে ৫টি ক্ষেপণাস্ত্র নিক্ষেপ করেছে। আল মাউশির তাঁবুগুলো এবং একটি পানি বন্টন ইউনিটের কাছে ক্ষেপণাস্ত্রগুলো আঘাত হানে, যার ফলে বিপুল সংখ্যক মানুষ হতাহত হন। গাজার বেসামরিক প্রতিরক্ষা মুখপাত্র আল জাজিরাকে বলেছেন, হামলার লক্ষ্যবস্তুতে পরিণত করা এলাকাটিকে ইসরায়েলি বাহিনী তথাকথিত নিরাপদ অঞ্চল হিসেবে মনোনীত করেছিল। এদিকে ফিলিস্তিনি সশস্ত্র গোষ্ঠী হামাস ও দখলদার ইসরায়েলের মধ্যে যুদ্ধবিরতির চুক্তি করতে চেষ্টা চালাচ্ছে মধ্যস্থতাকারী দেশগুলো। যুদ্ধবিরতি যেন হয় সেজন্য হামাস তাদের কঠিন শর্ত থেকেও সরে এসেছে। তবে দখলদার ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু এখন এই চুক্তিতে বাধা সৃষ্টি করছেন। ইসরায়েলি এক কর্মকর্তা সংবাদ মাধ্যম চ্যানেল 12কে জানিয়েছেন, আলোচনা এখন যে অবস্থায় রয়েছে সেটি অব্যাহত থাকলে আগামী ২ সপ্তাহের মধ্যে চুক্তি করা সম্ভব। কিন্তু নেতানিয়াহু নতুন করে যেসব শর্ত দিয়েছেন সেগুলো এই প্রক্রিয়াকে বাধাগ্রস্ত, এমনকি থামিয়ে পর্যন্ত দিতে পারে। তবে নেতানিয়াহুর দপ্তর থেকে এক বিবৃতিতে এসব অভিযোগ অস্বীকার করা হয়েছে। নেতানিয়াহু দাবি করেছেন, হামাস পরিকল্পনা পরিবর্তন করেছে। ইসরায়েলি সংবাদ মাধ্যমগুলো বলছে, নেতানিয়াহু আলোচনার ক্ষেত্রে নতুন করে বেশ কয়েকটি শর্ত দিয়েছে, যার মধ্যে অন্যতম হলো গাজা ও মিশর সীমান্তবর্তী স্থানে ইসরায়েলি সেনাদের অবস্থান অব্যাহত রাখা হবে এবং গাজার উত্তরাঞ্চলে হামাসের কোনো যোদ্ধাকে ফেরত দেওয়া হবে না। এদিকে তুরস্কের প্রেসিডেন্ট রিসেপ তাইপ এরদোয়ান বলেছেন, উত্তর আটলান্টিক সামরিক জোট তথা ন্যাটো ইসরায়েলের সঙ্গে সহযোগিতা অব্যাহত রাখতে পারে না, কারণ ইসরায়েল ন্যাটোর মৌলিক নীতিমালা ও মূল্যবোধগুলো লঙ্ঘন করে চলেছে। এরদোগান শুক্রবার ওয়াশিংটনে ন্যাটোর শীর্ষ বৈঠকে অংশ নেওয়ার পর এক সংবাদ সম্মেলনে এসব কথা বলেন। এ সময় তুর্কি প্রেসিডেন্ট ইসরায়েল গাজায় ফিলিস্তিনিদের উপর গণহত্যা চালাচ্ছে বলে মন্তব্য করেন। এরদোগানের আগে ন্যাটোর শীর্ষ বৈঠকে গাজা ও ইউক্রেন সংকটের বিষয়ে ন্যাটোকে সমান দৃষ্টির নীতি গ্রহণের আহ্বান জানিয়েছেন স্পেন। যদিও ওয়াশিংটনে ন্যাটোর এই শীর্ষ সম্মেলনের সমাপনী ইশতেহারে গাজার ব্যাপারে একটি শব্দ স্থান পায়নি। এ প্রসঙ্গে ইরানি বিশ্লেষক আলী নিকমানেশ বলেছেন, ন্যাটো জোট ও গোটা পাশ্চাত্য বৈশ্বিক ঘটনা প্রবাহের ক্ষেত্রে দ্বিমুখী নীতি ও আচরণ দেখিয়ে আসছে, আর গাজা সংকটের ক্ষেত্রে তাদের এই ভণ্ডামি খুব ভালোভাবেই চোখে পড়ছে। তুরস্ক এমনকি স্পেনের মতো ন্যাটোর কোনো সদস্যের দৃষ্টিভঙ্গি গাজা ও ইউক্রেন যুদ্ধের দ্রুত অবসানের সহায়ক হতে পারে। অন্যদিকে দক্ষিণ আমেরিকার দেশ আর্জেন্টিনা ফিলিস্তিনের স্বাধীনতাকামী গোষ্ঠী হামাসকে সন্ত্রাসী সংগঠন হিসেবে ঘোষণা দিয়েছে। একই সঙ্গে হামাসের সব সম্পত্তি জব্দ করারও নির্দেশ দিয়েছে দেশটি। ১৩ জুলাই বার্তা সংস্থা এপির এক প্রতিবেদনে বলা হয়, আর্জেন্টিনার প্রেসিডেন্ট হাভিয়ার মিলেই দেশটির সঙ্গে ইসরায়েল এবং যুক্তরাষ্ট্রের সঙ্গে সুসম্পর্ক গড়ার জন্য হামাসকে সন্ত্রাসী সংগঠন হিসেবে ঘোষণা করেছেন। এ প্রসঙ্গে আর্জেন্টাইন প্রেসিডেন্টের দপ্তর থেকে একটি বিবৃতি দেওয়া হয়েছে। চলতি বছরের ফেব্রুয়ারি মাসে হাভিয়ার মিলেই আর্জেন্টিনার প্রেসিডেন্ট হিসেবে প্রথমবারের মতো ইসরায়েলে সফরে যান। ওই সময় পবিত্র নগরী জেরুজালেমে গিয়ে ইহুদিদের সঙ্গে প্রার্থনা করেন তিনি। একই সঙ্গে তিনি ঘোষণা দেন, বিরোধপূর্ণ জেরুজালেমে আর্জেন্টিনার দূতাবাস স্থানান্তরিত করবেন। তবে এই ঘোষণার পর তিনি ইসরায়েলি প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহুর প্রশংসার পাশাপাশি ফিলিস্তিনিদের সমালোচনার মুখে পড়েন। এবারে নজর দেব ইরানের দিকে। ইরানের নবনির্বাচিত প্রেসিডেন্ট মাসুদ পেজেশকিয়ান বলেছেন, চাপে ফেলে ইরানকে দিয়ে কিছু করা যাবে না, যুক্তরাষ্ট্রের এটা বোঝা উচিত। শনিবার এক বিবৃতিতে যুক্তরাষ্ট্রকে এই বার্তা দেন নবনির্বাচিত প্রেসিডেন্ট। নতুন বিশ্বকে আমার বার্তা শিরোনামে প্রকাশিত এক বিবৃতিতে মাসুদ পেজেশকিয়ান বলেন, আবারও সবাইকে বলছি, ইরান চাপে পড়ে কিছুই করে না, করবেও না, এবং ইরান সরকারের প্রতিরক্ষা কৌশলে পরমাণু অস্ত্র অন্তর্ভুক্ত নয়।
ইরানের প্রেসিডেন্ট বলেন, কঠিন সময়ে চীন ও রাশিয়া নিরবচ্ছিন্নভাবে আমাদের পাশে দাঁড়িয়েছে। আমাদের কাছে এই বন্ধুত্ব খুবই মূল্যবান। তিনি বলেন, রাশিয়া ইরানের মূল্যবান কৌশলগত মিত্র ও প্রতিবেশী। আমার প্রশাসন আমাদের এই সহযোগিতার সম্পর্কে আরও সম্প্রসারণ ও উন্নয়নের প্রতিশ্রুতিবদ্ধ থাকবে। তবে ইউক্রেন যুদ্ধ বন্ধে আন্তর্জাতিক অঙ্গন থেকে যেসব উদ্যোগ গ্রহণ করা হচ্ছে, তেহরান তাতে সক্রিয়ভাবে সমর্থন দিয়ে যাবে। বিবৃতিতে তিনি প্রতিবেশী দেশগুলোর সঙ্গে সম্পর্কের উন্নয়ন এবং ইউরোপীয় দেশগুলোর সঙ্গে সম্পর্ক স্থাপনের ইচ্ছাও প্রকাশ করেছেন। নজর দেওয়া যাক যুক্তরাষ্ট্রের আসন্ন নির্বাচনের দিকে। চলতি বছরের নভেম্বরে যুক্তরাষ্ট্রে অনুষ্ঠিত হবে প্রেসিডেন্ট নির্বাচন। নির্বাচনের দৌড় থেকে সরে যেতে বর্তমান প্রেসিডেন্ট জো বাইডেনের উপর বিভিন্ন মহল থেকেই চাপ দেওয়া হচ্ছে। তবে সেই চাপ দূরে ঠেলে বাইডেন দ্ব্যর্থহীনভাবে ঘোষণা দিয়েছেন নির্বাচনে তিনিই থাকছেন। এ নির্বাচনে তার প্রধান প্রতিদ্বন্দ্বী হিসেবে থাকছেন সাবেক মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। স্থানীয় সময় শুক্রবার ডেট্রয়েটে দেওয়া বক্তব্যে ট্রাম্পকে নানাভাবে ঘায়েল করার চেষ্টা করেন বাইডেন। ট্রাম্প একজন নারীকে ধর্ষণ করেছেন বলেও অভিযোগ করেন তিনি। জনসভায় উপস্থিত সবার উদ্দেশ্যেই বাইডেন বলেন, আপনাদের মতো 1,40,00,000 ডেমোক্রেট প্রাইমারিতে আমাকে ভোট দিয়েছেন। আপনারাই আমাকে মনোনীত করেছেন, অন্য কেউ নয়। প্রেস নয়, পণ্ডিত নয়, অভ্যন্তরীণ কোনো শক্তি নয়, দাতারাও নয়। আপনারাই ভোটার সিদ্ধান্ত দিয়েছেন, অন্য কেউ নয়। আর আমি নির্বাচন থেকে সরে দাঁড়াচ্ছি না। আমি নির্বাচনে থাকছি, আর এতে আমি জিতবই। এদিকে বিশ্বের শীর্ষ ধনী ইলন মাস্ক শুরু থেকেই বর্তমান প্রেসিডেন্ট জো বাইডেনের একজন সমালোচক। বিভিন্ন সময়ে তিনি বাইডেনের কার্যক্রমের সমালোচনাও করেছেন। এবার এই ধনকুবের বাইডেনের প্রতিদ্বন্দ্বী ডোনাল্ড ট্রাম্পকে নির্বাচনে জেতাতে কাজ করছে এমন একটি গ্রুপকে অনুদান দিয়েছেন বলে একটি সূত্র জানিয়েছেন। 13 জুলাই ব্লুমবার্গের বরাত দিয়ে সংবাদ মাধ্যম রয়টার্স এই তথ্য জানিয়েছে। সূত্রের বরাত দিয়ে করা ওই প্রতিবেদনে কত অর্থ অনুদান দেওয়া হয়েছে সে ব্যাপারে স্পষ্ট করে কিছু জানানো হয়নি। তবে আমেরিকা পিএসসি নামের ওই গ্রুপটিকে একটি বড় অঙ্কের অর্থ দেওয়া হয়েছে। প্রতিবেদনে বলা হয়েছে, গ্রুপটির রাজনৈতিক কার্যক্রম পরিচালনার জন্য ব্যাপক অর্থ গ্রহণ করতে পারে। তাছাড়া ডোনারদের ব্যাপারে আগামী 15 জুলাই তথ্য প্রকাশ করা হতে পারে। চলতি বছরের মার্চে ডোনাল্ড ট্রাম্প ইলন মাস্ক সহ অন্যান্য বড় বড় ডোনারদের সঙ্গে দেখা করেন। জানা গেছে, আগামী সপ্তাহে রিপাবলিকান পার্টির প্রার্থী হিসেবে আনুষ্ঠানিকভাবে মনোনয়ন পেতে পারেন ট্রাম্প। 5 নভেম্বর যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট নির্বাচন অনুষ্ঠিত হবে। এদিকে স্কুল ভবন ধসে নাইজেরিয়ার মধ্য প্লাটিউ রাজ্যের একটি শিক্ষা প্রতিষ্ঠানে কমপক্ষে 22 জন শিক্ষার্থী নিহত এবং 130 জনের বেশি আহত হয়েছে। স্থানীয় সময় শুক্রবার সকালে পাঠদানের সময় রাজ্যটির রাজধানী জসে সেন্ট একাডেমি নামের ওই স্কুলের ভবনে ধসে পড়লে চাপা পড়ে ওই হতাহতের ঘটনা ঘটে। বিবিসি জানিয়েছে, দুর্ঘটনার খবর পেয়ে ঘটনাস্থলে ছুটে যায় উদ্ধারকর্মীরা। এক্সক্যাভেটর ও হাতুড়ি দিয়ে খসে পড়া বড় বড় কংক্রিটের স্তূপ গুঁড়িয়ে দিয়ে চাপা পড়াদের উদ্ধারে হাত লাগান তারা। স্থানীয় পুলিশ বলছে, দুর্ঘটনায় কমপক্ষে 22 জনের মৃত্যু হয়েছে এবং আহত অনেককেই চিকিৎসার জন্য হাসপাতালে ভর্তি করা হয়েছে। ধারণা করা হচ্ছে স্কুলটিতে শিক্ষার্থীর সংখ্যা 1000-এরও বেশি। অ্যাবেল ফুয়ান্দাই নামে স্থানীয় এক বাসিন্দা জানিয়েছে, স্কুল ভবন ধসে তার বন্ধুর ছেলেও মারা গেছে। দুর্ঘটনাটি অত্যন্ত ভয়াবহ। তিনি জানান, উদ্ধারকর্মীরা একটি জরুরি সেবার কর্মীরা এক্সক্যাভেটর দিয়ে ধ্বংসস্তূপ সরিয়ে চাপা পড়াদের উদ্ধারে চেষ্টা করে যাচ্ছেন। স্কুল ভবনটি ধসে পড়ার কারণ জানা না গেলেও স্থানীয়রা বলছেন, প্লাটিউ রাজ্যে টানা 3 দিন ধরে ভারী বৃষ্টির পরে এই ঘটনা ঘটে। শেষ করব প্রতিবেশী দেশ ভারতের উপনির্বাচনের খবর দিয়ে। লোকসভা নির্বাচনে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর ভারতীয় জনতা পার্টিকে কঠিন প্রতিদ্বন্দ্বিতার মুখোমুখি করা ভারতের বিরোধী দল কংগ্রেস নেতৃত্বাধীন ইন্ডিয়া জোট দেশটির 7 রাজ্যের বিধানসভার 13টি আসনের উপনির্বাচনে ভূমিধস জয়ের পথে রয়েছে। এই উপনির্বাচনে ইন্ডিয়া জোট 4 আসনে জয় পেয়েছে এবং অন্য 6টি আসনে বিজেপির তুলনায় এগিয়ে রয়েছে বলে শনিবার দেশটির সংবাদ মাধ্যম এনডিটিভির এক প্রতিবেদনে জানানো হয়েছে। শনিবার সকালে দেশটির 7টি রাজ্যের বিধানসভার 13টি আসনে ভোট গণনা শুরু হয়। এর আগে গত বুধবার বিহার, পশ্চিমবঙ্গ, তামিলনাড়ু, মধ্যপ্রদেশ, উত্তরাখণ্ড, পাঞ্জাব এবং হিমাচল প্রদেশের বিধানসভা আসনের উপনির্বাচনে ভোট গ্রহণ অনুষ্ঠিত হয়। অন্যদিকে বিধানসভার উপনির্বাচনে পশ্চিমবঙ্গে মমতা বন্দ্যোপাধ্যায়ের জয় অব্যাহত রয়েছে। পশ্চিমবঙ্গের 4টি বিধানসভা আসনের সবকটিতেই জয়লাভ করেছে মমতার নেতৃত্বাধীন তৃণমূল কংগ্রেস। উপনির্বাচনে শূন্য হাতে ফিরতে হয়েছে ক্ষমতাসীন দল বিজেপিকে। দর্শক, এই ছিল সারা বিশ্বে ঘটে যাওয়া উল্লেখযোগ্য কিছু খবরে ভোরের কাগজের আজকের আয়োজন। যারা এতক্ষণ আমাদের সাথে ছিলেন তাদের অসংখ্য ধন্যবাদ।
সারা বিশ্বের সব খবর সবার আগে জানতে সাথে থাকুন আমাদের ভোরের কাগজ ইউটিউব চ্যানেল ও ফেসবুক পেজে। ভালো থাকবেন সবাই। আল্লাহ হাফিজ।